আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দর্শক, কুড়িগ্রামে ধরলা দুধকুমার তিস্তা নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে শুরু করেছে। এদিকে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি স্থিতিশীল থাকায় জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে ধীর গতিতে পানি নামতে থাকায় দুর্ভোগ কমেনি বন্যার্তদের। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে। এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব কয়টি নদ নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। সেই সাথে জেলার সুন্দরগঞ্জের কাপাসিয়া, লালচামার, তারাপুর ও ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকা সহ প্রায় ৩৫টি স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ফলে চরম আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের মানুষেরা। নওগাঁর প্রধান দুটি নদীর পানি তৃতীয়বারের মতো বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেনি। কোন গাড়ি যাচ্ছে? দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড মামলায় সাবেক কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, ট্রাইব্যুনালে কি আসামিকে তোলা হয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জি সুমনা, আপনি যেমনটি বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মেজর মোজাফফর হোসেন, তাকে কিন্তু গত 15 তারিখে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কিন্তু নতুন করে তাকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানোর কথা রয়েছে। আজকে কিন্তু সকাল 9টা বাজার কিছু পরে তাকে এখানে আনা হয়েছে এবং সেই সাথে আরেকজন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উদ্দিন চৌধুরী, তাকেও কিন্তু আনা হয়েছে। অর্থাৎ দুজনকে কিন্তু একই সাথে আজকে সেনাবাহিনীর একটি বিশেষ প্রিজন ভ্যানে তাকে এখানে আনা হয়েছে। আমি আপনাকে একটু বলে রাখি যে গত 21 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটি ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার রয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী, এবং মাসুদ উদ্দিন চৌধুরীর কথোপকথনের ভিত্তিতেই কিন্তু মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছিল। এবং চিফ প্রসিকিউটর এটি জানিয়েছেন যে 1/11 কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে ফেনীতে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় কিন্তু তাকে গ্রেফতার রাখা হয়েছে। তারা কিন্তু তাদের ফোনের কথোপকথন ধরেই কিন্তু মেজর মোজাফফরকে সন্দেহ করছেন যে তার সাথে তার কোনো ধরনের যোগসাজশ আছে কিনা, হয়তোবা তার সাথে তার কোনো যোগসাজশ যদি থেকে থাকে তাহলে কিন্তু তাকে নতুন করে একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আনা হবে। অর্থাৎ সে যখন মোবাইল ফোনের কথোপকথন হতো তখন জন্ডু নামের একটি নামে তার সাথে কথা বলতো, অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে জন্ডু নামে একটি যোগাযোগ ছিল এই মোজাফফরের। চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন যে যেহেতু সে একটি ছদ্মনামে মোজাফফরের সাথে মাসুদের কথা হতো, সেহেতু মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের কোনো ধরনের এই যে অপরাধ, এই অপরাধের সাথে সে যুক্ত থাকতে পারে। সে কারণে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু আজকে তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আনা হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে আসামি করা হবে সেটি কিন্তু এখনও নির্ধারণ হয় নাই। আজকে তাকে আনা হয়েছে। আনার পরে ঠিক 10:30 থেকে 11:15 মধ্যে আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সেটি বসে। সেটি বসার পরে কিন্তু তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করবেন প্রসিকিউশন। যদি সেটি অ্যাকসেপ্ট করে ট্রাইব্যুনাল থেকে, ট্রাইব্যুনাল তারপরে জিজ্ঞাসাবাদের জন্য পারমিশন দেবেন। তারপরে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর যদি তার কোনো ধরনের সংযুক্ততা পেয়ে থাকে তারপরে হয়তোবা তাকে নতুন কোনো মামলায় দেখানো হবে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার হত্যাকাণ্ডের যে জড়িত থাকার কথা সেটি কিন্তু এই মামলা নয়, অর্থাৎ এটি পুরো ভিন্ন একটি মামলা। যদি তারা তদন্তের স্বার্থে কোনো ধরনের সম্পৃক্ততা পেয়ে থাকে তাহলে এটি হবে মানবতা বিরোধী অপরাধের কোনো একটি মামলায় গ্রেফতার। কিন্তু কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে গ্রেফতার মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে যে গ্রেফতার করা হয়েছে, তার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার এই যে মামলাটি সেটি কিন্তু সামরিক আইনেই হবে, অর্থাৎ সেই মামলাটি পুরো ভিন্ন এবং মানবতা বিরোধী অপরাধের যে মামলা অর্থাৎ ট্রাইব্যুনালে যে মামলাটি আছে এটি কিন্তু পুরো ভিন্ন একটি মামলা। এখন তদন্তের স্বার্থেই সেটি বের হয়ে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার যে সম্পৃক্ততা সেটি তদন্তের স্বার্থে তারা প্রাথমিক একটি ধারণা করছেন যে সম্পৃক্ততা থাকতে পারে। তারা এটিও আবেদন করবেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের সরাসরি তাদেরকে মুখোমুখি করবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তারা মনে করছেন যে তাদের সম্পৃক্ততা তারা পাবেন। এছাড়া আমি বলে রাখি যে আজকে যদি তাকে অ্যাকসেপ্ট করা হয় তাহলে নতুন করে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং এটি হবে নতুন একটি মামলা। তো আপাতত আমার কাছে ছিল এই সর্বশেষ অবস্থা। কোর্ট বসার পরে যে কোর্টের ভেতর থেকে কি আসে সর্বশেষ তথ্য আমি আপনার মাধ্যমে জানিয়ে দেব। সুমনা। নিশ্চয়ই প্লাবন, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। বয়স তার কমপক্ষে ৭৫, বলা যায় প্রবীণ। এই ব্যক্তিটি হলেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। গত সোমবার তার ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর জামায়াতের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেন। এরপর মঙ্গলবার গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। গত 17 জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে বিয়ে সম্পূর্ণ হয়। এসবের মাঝে ভাইরাল হয়ে পড়ে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত। চাকরির জন্য ওই জীবন বৃত্তান্তে সবুজ কালির কলমে জোর সুপারিশ করছি লিখে সই করেন নজরুল ইসলাম, যেখানে তারিখ উল্লেখ আছে 22 জুন 2026। ওই জীবন বৃত্তান্তে তরুণীটির বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ রয়েছে। ঘটনাটি নিয়ে বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। সেখানে নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্থলে জড়িত হওয়ায় সংগঠনের প্রজাতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। আগামী 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে প্রতিবেদন।
অবৈধভাবে পাহাড় কাটার কারণে দেশে ভূমিধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। 3 পার্বত্য জেলা সহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নির্বিচারে চলছে পাহাড় কাটা। এতে প্রতি বছর বর্ষায় ভূমিধসে বাড়ছে প্রাণহানির ঘটনা। কক্সবাজারের 51টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত 17 রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে, আর 3,000-এর বেশি মানুষ আশ্রয়স্থল হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে, ওটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও পাকঘরে ছিল, পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে যাচ্ছে, তখন ও নিচে পড়ে গেছে। গত 18 বছরে ভূমিধসের ঘটনায় মারা গেছেন অন্তত 290 জন। এরপরও থামছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার প্রবণতা। বর্তমানে জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় 3 লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভোর 4টা, 4:30টার দিকে শুনতে পাই মিশন পাড়ায় এই পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপায়। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ একদম চাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। বান্দরবানের 2 পৌরসভা সহ 7 উপজেলায় প্রায় 10,500 মানুষ পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের 1/3 অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছেন। পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নির্বিচারে পাহাড় ও গাছপালা কাটার কারণে অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে সহজেই পাহাড়ের মাটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন করতে এবং নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও থামানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ত্রিপুরা পল্লী মারাত্মক ভাঙনের মুখে পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বসতঘর ভেঙে গেছে। দ্রুত গাইডওয়াল নির্মাণ না হলে চলতি বর্ষায় পুরো পল্লী বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির রঘুনন্দন পাহাড়, এই ভূমিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবারের বসবাস। কয়েক বছর ধরে ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে ধ্বংস হচ্ছে ত্রিপুরা পল্লীর বসতভিটা। তো আমাদের এখানে আপনার মোটামুটি সব এখানে বাড়িঘর নিয়ে 40টা ফ্যামিলি ছিল, তো 40টা ফ্যামিলির মধ্যে এখন ওরা এখানে ঘর বাড়ি ভাঙা বিন্দা অন্য জায়গায় চলে গেছে। ডল আসলে অনেক আতঙ্ক পাই, বলার মতো না, সাগরের মতো। এখানে বাসায় থাকার জন্য আমরা খুবই সুখে শান্তি ছিলাম, কিন্তু এই ভাঙনের কারণে আমরা এখন ওই পাশে গেছি, ওই পাশে কিছু আমাদের নেই, বাড়ি ঘরও ভেঙে গেছে। এবছর টিলায় ধস দেখা দেয় আতঙ্ক রয়েছেন ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পাহাড়ে চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। 100 বছরের ঐতিহ্য ধরে রাখতে পাহাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের। এই বছর প্রচুর ভারী বৃষ্টিপাতে ভাঙনের ফলে ভয়াবহ, আমরা খুব ভয়ে আতঙ্কে আছি, যে কোনো সময় গ্রাম বিলীন হয়ে যেতে পারে। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা গাইডওয়ালের জন্য। এখানে যারা ত্রিপুরা আছেন ওনাদের নিরাপত্তার জন্য আমার মনে হয় এখানে গার্ডওয়াল দেওয়াটা খুব প্রয়োজন আমার মনে হয়। পল্লীর বাসিন্দাদের পাহাড়ে পুনর্বাসনের পাশাপাশি দোষ রোধের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। যেটা করলে এই ব্রিজটা আসলে রক্ষা করা সম্ভব হবে। খুব সম্ভবত এলাকাবাসীর একটা দাবিও আছে গাইডওয়ালের, এটা সম্ভবত যাচাই করে যদি সম্ভব হয় জরুরি ভিত্তিতে গাইডওয়ালের বিষয়টা দেখার জন্য। 1947 সালের পর ত্রিপুরা পল্লীতে বসবাস শুরু করে 47টি পরিবার। পাহাড় ধসের কারণে পল্লী ছেড়েছে 24টি পরিবার। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 12 রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতরাতে নতুন করে বুশেহর, আহবাজ ও সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জবাবে পশ্চিম এশিয়ার দেশগুলোতে থাকা মার্কিন বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি কঠোর প্রতিরক্ষা নীতির বিষয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিনোদন জগতের তারকারা। তাদের অনেকে আবার সংহতি প্রকাশ করে রাস্তায়ও নেমেছেন। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট টেস্ট কেলেঙ্কারি ইস্যুতে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। গত ৩ মে প্রশ্ন ফাঁসের ঘটনায় ২১ জুন পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার পর ফলাফল কারচুপির অভিযোগে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। জোরালো হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। এই অবস্থায় শিক্ষার্থীদের দমাতে অভিযান চালায় দেশটির পুলিশ, আর এতেই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাজধানী নয়াদিল্লি থেকে উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। হাসপাতালে থেকেও অনশনের মাধ্যমে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আলোচিত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। প্রতিবাদের সুর জোরালো হচ্ছে ভারতের বিনোদন জগতেও। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কণ্ঠ মিলেছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, জনপ্রিয় গায়ক হানি সিং এবং আরমান মালিকও সংহতি প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের উপর পুলিশি অভিযানের ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন এসব সঙ্গীত শিল্পীরা। এর আগে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। সমর্থন জানিয়েছেন অভিনেত্রী পুনম পান্ডে সহ আরও অনেক বলিউড তারকা। শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সংহতি প্রকাশ করে রাস্তায় নামায় মঙ্গলবার 2 ঘন্টার জন্য আটক হতে হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ছাড়া পাওয়ার পর শিক্ষামন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবি জানান রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলন উত্তেজনা বাড়তে থাকায় বুধবার দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। ভিআর নয়, হাইব্রিড ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে আগামী নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। সেই সাথে ভেন্যু নিয়েও রয়েছে কিছুটা সংশয়, যদিও সবকিছু আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছে বাফুফে। চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। এবার অপেক্ষা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ ফুটবলের বাঁশি বাজার। ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। যদিও ভারতের গোয়া রাজ্যে নারী সাফ ফুটবল টুর্নামেন্ট চলাকালে সংস্থার সাধারণ সম্পাদক জানিয়েছিলেন বাংলাদেশে 2 ভেন্যুতে হবে খেলা। তবে বাফুফের সহসভাপতি একটি ভেন্যুর কথাই জানালেন। এটা কি সিঙ্গেল ভেন্যু তারা প্রেফার করেছে? হ্যাঁ, মানে আমরা যেটা শুনেছি যে সিঙ্গেল ভেন্যুকে তারা প্রেফার করেছে, এটাকে ডিসকাস করবো আমরা। বাট আমাদের তো প্রস্তুত হতে হবে অন্য ভেন্যুতে যাওয়ার জন্য, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা সবসময় বলেছি একটা ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম দেওয়ার জন্য আমাদের। আপনি জানেন সেটা তো আসলে আমাদের দেশেরই আপনার ইনফ্রাস্ট্রাকচার সমস্যা। পুরুষ সাফের 15তম আসরে ভিআর প্রযুক্তি ব্যবহারের খবর গণমাধ্যমে প্রকাশ পেলেও বিষয়টি চূড়ান্ত হয়নি, কারণ এই প্রযুক্তির সাথে রয়েছে ব্যয়বহুল খরচও। They have a plan to bring down VAR, but not the full VAR. এটা আপনার হাইব্রিড VAR বলে, অর্থাৎ ওটা একটা সেটআপ হয়তো দেশের বাইরে থাকবে আর একটা সেটআপ এখানে থাকবে। সো এন্ড আই ওয়েলকাম ইট। আমি বলেছি এটা তো চমৎকার একটা ব্যাপার, যদি আসলে তুমি করতে পারো, আপনি করতে পারেন, দিস উইল বি ফ্যান্টাস্টিক। এটা নতুন একটা রেভলিউশন হবে বাংলাদেশের ফুটবল আয়োজনের ক্ষেত্রে। সাফ টুর্নামেন্টের আগে সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো, তাই সুযোগটা কাজে লাগানোর পরিকল্পনায় বাফুফে। আর ঘরের মাঠে সাফ আসর বলে 3 জাতির টুর্নামেন্টটাও দেশে আয়োজনের চিন্তা করছেন ফেডারেশন কর্তারা। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা চেষ্টা করছি দক্ষিণ এশিয়ার বাইরের দলকে নিয়ে কাজ করার জন্য। 30+ টিমে যোগাযোগ করেছি। এখান থেকে একটি দেশ মঙ্গোলিয়া থেকে আমরা ইন্টারেস্ট পেয়েছি। ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল এশিয়া থেকে একটা ইনভিটেশন এসেছে। আমাদের প্রাথমিক ইচ্ছা এখন পর্যন্ত এটা দেশেই করা। সবশেষ 2018 সালে পুরুষ সাফের আয়োজক ছিল বাংলাদেশ। দীর্ঘ সময় পর আয়োজিত দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের পর্দা উঠবে 4 নভেম্বর। ফাইনাল হবে 17 তারিখ। আগামী শনিবার রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হবে আসরের লোগো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।